আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সৌদি আরবের একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক বাংলাদেশি সহ নিহত হয়েছে অন্তত 2 জন, আহত হয়েছেন আরও 12 জন। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সির বরাতে আল জাজিরা জানায় নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে সৌদি আরবের আল খার্জ সহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালানোর বিষয়ে জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ইরানের ড্রোন হামলায় দুবাইয়ে নিহত মৌলভীবাজারের আহমেদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। 28 ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে নিহত হন তিনি। সরকারের প্রচেষ্টায় 9 দিন পর সোমবার সকালে তার লাশ দেশে আনা হয়। এদিকে সৌদি আরবে নিহত আরেক বাংলাদেশি টাঙ্গাইলের মোশাররফ হোসেনের মরদেহ দেশে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আবরার মাহি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ 9 দিন পর দেশে পৌঁছেছে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাজীটেকা গ্রামের বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বিকেল 5টার দিকে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আমাদের এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ আজকে বাড়িতে আসতেছে। আমাদের এলাকার ছোট বড় সবাই আমরা শোকাহত। মন্ত্রী জানান, মরদেহ দেশে আনা থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সার্বিক সহযোগিতা করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবকিছু করে আজকে আমরা পরিবারের কাছে আমাদের নিজ উদ্যোগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানের সমস্ত তাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা লাশ দিয়েছি। এদিকে সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় প্রাণ হারান টাঙ্গাইলের মোশাররফ হোসেন। খবর শোনার পর শোকে ভেঙে পড়েছে তার পুরো পরিবার। করে গেছিল 4 লাখ 4.5 লাখ টাকা দাঁড় করে গেছে। সুদমুদ হয় নাই, সুদমুদ হয়েছে আর কিছু হয় নাই, আর সয় সমিতি কিছু নাই। লোকে খবর করতেছে কই এমনি বোমা ফালে মারা গেছে, কথা হয় নাই। সেসব মারি হয়ে গেল কোনো আনন্দ আসা ভবিষ্যৎ কিচ্ছু রইল না। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। কিভাবে গাছটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি। দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। আবরার মাহি, আরটিভি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোজতবা খামেনি। তার প্রতি সমর্থন জানিয়ে তেহরান সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। ইতোমধ্যেই তাকে অভিনন্দন জানিয়ে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে নতুন নেতৃত্বের অধীনে ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা জোরদার করেছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। ইরানের নতুন নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে দেশটির হাজারো মানুষ রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নেমে এসেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে জাতীয় পতাকা ও আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে সমাবেশে যোগ দিয়েছেন অনেকে। কারো হাতে আবার মোজতবা খামেনির ছবিও দেখা গেছে। নতুন নেতা মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। এর 11 দিন পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়। এদিকে ইরানের নতুন নেতাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশের সংকটময় মুহূর্তে মোজতবা ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পুতিন। ইরানের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জানিয়ে তিনি বলেন, আলী খামেনির অসমাপ্ত কাজগুলো সফলভাবে এগিয়ে নিতে পারবে মোজতবা খামেনি। নতুন নেতৃত্বের হাত ধরে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের কেন্দ্রস্থলের কয়েকটি এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি তেল আবিবের। এছাড়া বাহরাইনের প্রধান তেল শোধনাগার সহ কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন হামলা অব্যাহত রেখেছে তেহরান। এসব হামলা নিয়ে নিন্দা জানিয়েছে বাহরাইনের রাজা সহ উপসাগরীয় দেশগুলোর সরকার। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এ প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স।
সাইপ্রাসের হামলার কথা উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, মিত্র দেশগুলোর সহায়তায় ভূমধ্যসাগর ও লোহিত সাগর সহ হরমুজ প্রণালীতেও নৌবাহিনী মোতায়েন করা হবে। এর অংশ হিসেবে 8টি যুদ্ধজাহাজ, 1টি বিমানবাহী রণতরী এবং 2টি হেলিকপ্টার ক্যারিয়ার পাঠানো হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে ন্যাটো জানিয়েছে, তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তুরস্কে দ্বিতীয়বারের মতো হামলায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইরানে হামলার ক্ষেত্রে অংশ না নেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ন্যাটো সেনাঘাঁটির কাছাকাছি আদানা শহরে অবস্থিত মার্কিন কনসুলেট থেকেও সব কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিনয়ামিন, RTV। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় গেল কয়েকদিন হলো হুড়োহুড়ি চলছে তেলের পাম্পগুলোতে। প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশে কোনো তেলের সংকট নেই, তারপরও সাধারণ মানুষের আশঙ্কা হতে পারে তেলের সংকট। ফলে তেলের পাম্পগুলোতে তেল নিতে চলছে হুড়োহুড়ি সামলাতে না পেরে অনেক পাম্প বন্ধ রেখেছেন মালিকরা। এমন পরিস্থিতিতে সরকার রেশনিং পদ্ধতি চালু করে একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়ি দিনে সর্বোচ্চ 10 লিটার জ্বালানি তেল নিতে পারবে। এছাড়াও জিপ এবং মাইক্রোবাস দিনে 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস দিনে 70 থেকে 80 লিটার ডিজেল নিতে পারবে। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রথম 3 সপ্তাহেই চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। We all discuss it is one of the priority cooperation between China and this new government, and we seek the support of new government. We wish it could be some tangible progress in the near future. We haven't come to that far, Bangladesh haven't requested this support from China. So we're according to the needs of Bangladesh to decide how to come out with our next movement. ফ্যামিলি কার্ডে কোনো রাজনৈতিক প্রভাব বা দলীয়করণের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করা হবে। আর সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, প্রতিটি ফ্যামিলি কার্ডের আওতায় একটি পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্য সুবিধা পাবেন। সাদিয়া কানিজকে সাথে নিয়ে এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দেশের 21% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অর্থনীতির জাতাকলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে এ হার প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থায় নির্বাচনী ইস্তাহারে বিএনপি নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে। কর্মসূচির পাইলট পর্যায়ে দেশের বিভিন্ন এলাকার 37,567 নারী প্রধান পরিবারকে ভাতার আওতায় আনার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। এইসব পরিবার মার্চ মাসের ভাতা ঈদের আগেই হাতে পাবে। গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই। সোমবার রাজধানীর সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন জানান, একটি পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্য সুবিধা পাবেন 2,500 টাকা করে। একটি পরিবারের 5 জন সদস্য যদি থাকেন তাহলে ওনারা একটি ফ্যামিলি কার্ড পাবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারগুলোর সদস্য 5-এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদান করার বিষয়টিও বিবেচনা করা হবে। পাইলটিং পর্যায়ে মাসিক 2,500 টাকা হারে ভাতাপ্রাপ্ত হবেন। এই কর্মসূচি স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী জানান, এতে কোনো ধরনের দলীয়করণের সুযোগ থাকবে না। পুরো বিষয়টা হচ্ছে নির্দলীয়ভাবে, এটা চিন্তা করা হয়েছে নির্দলীয়ভাবে এবং এটার প্রকল্প তৈরি করা হয়েছে নির্দলীয়ভাবে স্বচ্ছতার সাথে।
বাস্তবায়নও আমরা করতে যাচ্ছি একেবারে স্বচ্ছতার সাথে, সকল নাগরিকের জন্য। কোনো দলের প্রশ্ন আসছে না। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী জুন 2026 পর্যন্ত মোট 38 কোটি 7 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে প্রায় 25 কোটি 15 লাখ টাকা সরাসরি উপকারভোগীদের নগদ সহায়তা হিসেবে দেওয়া হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় এনসিপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সংসদে সংবিধানের দোহাই দিয়ে সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন ও শপথ থেকে বিরত থাকলে জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকার এসেছে জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে, সেটা যেন তারা ভুলে না যান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ইফতার মাহফিলে অংশ নেন। সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়, সেটা জুলাই গণঅভ্যুত্থানের সাথে, এই নির্বাচনের সাথে অন্তর্বর্তী সরকার এই সব কিছুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতের সাথে হাজারো মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে। ওসমান হাদির হত্যা অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, ভারতে গ্রেফতার হওয়া ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে। এ সময় তিনি বলেন, দেশে মব কালচার বা দলবদ্ধ সহিংসতার প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বাংলাদেশ থেকে মব সংস্কৃতিকে নির্মূল করা হবে। সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারে, সেই জন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে, সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। অন্যদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, কনসুলার অ্যাক্সেস পেলে কলকাতায় তদন্ত কর্মকর্তা পাঠাবে বাংলাদেশ। বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। অবশ্যই ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি এই আসামিরা শনাক্ত হয়, হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা সকলেই চাই। আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব, এবং যাতে এই বন্দিরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে, বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। তিনি বলেন, হাদি হত্যার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ঢাকাকে এখনো কিছু জানায়নি ভারত। না, কলকাতার পক্ষ থেকে এখনো কোনো উত্তর আমরা পাইনি, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। হাসান মাহমুদ, RTV, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে প্রায় 12 ঘন্টা অভিযান চালিয়েছে 4000 সদস্য যৌথ বাহিনী। অভিযানে 15 জনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। দিনভর এই অভিযানের পর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর। চট্টগ্রামের থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিত জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সহ বিভিন্ন বাহিনীর প্রায় 4000 সদস্য। সোমবার ভোর থেকে শুরু হয়ে দিনভর চালানো এই সাঁড়াশি অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়। অভিযানে 15 জনকে আটকের পাশাপাশি কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর 2টি ক্যাম্প স্থাপন করা হয়। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানটি যেহেতু এখনো শেষ হয়নি, অভিযানটি চলমান রয়েছে, কাজে এখনই বলা যাবে না যে আমরা আসলে কতটুকু সফল হয়েছি বা কি পরিমাণ অপরাধী গ্রেপ্তার হয়েছে কিংবা
কি পরিমাণ আলামত উদ্ধার হয়েছে কিংবা কি পরিমাণ অন্যান্য নিষিদ্ধ বস্তু জব্দ করা হয়েছে। অস্ত্র উদ্ধার হয়েছে এবং এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আমাদের কি পরিমাণ উদ্ধার হয়েছে এই পর্যন্ত আমরা এখন জানতে পারি। জঙ্গল সলিমপুর থেকে মোহাম্মদ ইয়াসিন সহ শীর্ষ সন্ত্রাসীদের অনেককেই ধরতে পারেনি পুলিশ। অভিযানের আগে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল, সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সলিমপুরকে নিরাপদ করার দাবি স্থানীয়দের। লিওন আজাদ, RTV। নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক লুৎফর রহমানকে কুপিয়ে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল 6:45টার দিকে নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি অন ডিউটিতে ছিলেন। পুলিশের পোশাকেই উপস্থিত ছিলেন লুৎফর। তাকে একা পেয়ে 3 জন ছিনতাইকারী পথরোধ করে কুপিয়ে সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। পিছন থেকে 3 জন আরোহী এসে ওর মোটরসাইকেলের সামনে দাঁড়ায় এবং বলে যে পিস্তল দিয়ে। আমরা ওই যে সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করতেছি, কোথাও কিছু পাই কিনা দেখি আমরা। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। শীঘ্রই তাদের ধরতে অভিযান চালানো হবে। নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় আইজিপি আরও জানান, ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দেখুন জাহিদ রহমানের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে অংশ নেন পুলিশের নতুন মহাপরিদর্শক। পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে তুলে ধরেন বাহিনীর চ্যালেঞ্জের কথা। জনগণ রাষ্ট্রের মূল শক্তি, তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। যে তালিকাটা আসছে এটা থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। ভারতের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন নতুন আইজিপি। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। কিশোর গ্যাং মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাহিনীর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন পুলিশ প্রধান। যারা খারাপ লোক, যারা আইন মানতে চায় না, এই মব কালচার করতে চায়, মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলেন। আপনার সন্তানরা যে মাদকের সাথে জড়িত, যে কিশোর গ্যাং বলি, এদেরকে আপনারা যদি কন্ট্রোল নিজেরা না করতে পারেন, আপনারা লিখিত দিয়ে আমাদেরকে বলেন, আমরা সংশোধনী কেন্দ্রে পাঠাবো। ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। ঈদের সড়ক, মহাসড়ক। জাহিদ রহমান, RTV, ঢাকা। জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে দেশের প্রধান প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই নির্দেশনার তথ্য জানায়। মন্ত্রণালয় দেওয়া বার্তায় বলা হয়েছে, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোনো ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনা সহ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুনের শিকার এবং 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে বৃহত্তর বগুড়া সমিতি। সোমবার কৃষি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করে বগুড়া সমিতির কৃষিবিদ ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় ফ্যাসিবাদ আমলে গুমের খুনের শিকার ও জুলাই শহীদ আহত পরিবারের সদস্য এবং তাদের সন্তানদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি ও আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন সহ বগুড়া সমিতির সদস্যরা।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যেন এক উত্তপ্ত কড়াই, যার আঁচ লেগেছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের পকেটে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের এক সপ্তাহ যেতে না যেতেই খাদের কিনারায় চলে গেছে বিশ্ব অর্থনীতি। বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, তেলের দাম আকাশচুম্বী। আর এই সংকটের মাঝে তাসের টেক্কা হয়ে আবির্ভূত হয়েছে রাশিয়া। এই বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছে তীব্র চাপ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে 25%-রও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান এই সংঘাত যদিও দ্রুত শেষ হয়, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং সমুদ্র পথে শিপিং ঝুঁকির কারণে আগামী কয়েক মাস জ্বালানির দাম বৃদ্ধি পাবে। এর বড় কারণ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা, যে পথে পরিবাহিত হয় বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। এই রুটে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো বিপুল পরিমাণে তেল রপ্তানিতে বাধার মুখে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান সংঘাতে কাতারের গ্যাস রপ্তানি অবকাঠামো এবং বিশ্বের অন্যতম বড় তেল পরিশোধনাগার সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ কাতার ইতোমধ্যে তাদের গ্যাস সরবরাহে বাধ্যতামূলক স্থগিতাদেশ ঘোষণা করেছে। প্রভাব পড়ছে এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারেও। এশিয়ার দেশগুলো তাদের প্রায় 60% অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ইতোমধ্যে ভারত ও থাইল্যান্ড জ্বালানি রপ্তানি স্থগিত করেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে এলএনজির উপর নির্ভরশীল হয়ে পড়া ইউরোপও নতুন করে জ্বালানি নিরাপত্তা সংকটে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রেও বেড়েছে জ্বালানির দাম। ট্রাম্প প্রশাসনের জন্য যা বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ এক সপ্তাহেই প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম 34 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $3.32। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় সুযোগ পাচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটের কারণে অনেক দেশ এখন ঝুঁকছে রুশ তেলের দিকে। আগে আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বড় ছাড়ে বিক্রি হওয়া রুশ তেল এখন উল্টো বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে ভারতের কাছে রাশিয়ার তেল এখন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের তুলনায় প্রতি ব্যারেলে $4 থেকে $5 বেশি দামে বিক্রি হচ্ছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার জানান, এশীয় বাজারে চাহিদা বাড়লে রাশিয়া আরও বেশি তেল সরবরাহ করতে প্রস্তুত থাকবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত শেষ না হলে শুধু জ্বালানি বাজারই নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি পড়তে পারে দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে। ইমতিয়াজ আহমেদ, RTV। এফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় হার দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। পার্থের রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে উজবেকিস্তান। প্রথমার্ধে দারুণ লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ক্লান্তির কাছে হার মানতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। ম্যাচের 10 মিনিটে দিয়ারক্ষণ খাবিবুল্লায়েভার গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। বিরতির আগে সমতায় ফেরার দারুণ দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি ঋতুপর্ণারা। বিরতি থেকে ফিরে 62 ও 65 মিনিটে নাজিমোভার জোড়া গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় 3-0। আর 88 মিনিটে নীলুফার কুদরাতোভার গোলে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেয় উজবেকিস্তান। এই হারে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই 0 হাতে বিদায় নিল লাল সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টি-20 বিশ্বকাপে দর্শক হয়ে থাকা বাংলাদেশ। বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। সিরিজকে সামনে রেখে সকালে মিরপুরে অনুশীলন করেছে দল দুটি। ভালো করতে মুখিয়ে আছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলি হবে 11, 13 ও 15 তারিখ। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।